মধ্যরাতে সমন্বয়কদের উপর হামলা, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দর্শক, এইমাত্র কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজ্জাদ আলমকে কিন্তু একেবারে গণধোলাই দেওয়া হচ্ছে। হাসনাত ও সাজ্জাদের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন, কিন্তু এখন ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে একটা ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে। এই জিনিস যারা দাবি করেন সেই বিপ্লবীরা, সেই ছাত্র সমন্বয়করা এখন টু শব্দটি উচ্চারণ করে না। আনন্দমোহন সরকারি কলেজে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর 3 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সমন্বয়কদের নিয়ে সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে, নিজেদের মধ্যে ওকে চরম ফাটল ধরেছে এবং সেই ফাটল শেষ পর্যন্ত কোন দিকে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মধ্যরাতে সমন্বয়কদের উপর হামলা হয়েছে, সমন্বয়করা গুরুতরভাবে আহত হয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসল ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সমন্বয়কদের উপর কেন হামলা হলো, সমন্বয়করা কি করেছিল এমন? দর্শক মণ্ডলী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমরা আগে ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। ভিডিও শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপরে বলছি বাকি কথা। নিশ্চিত ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছে, আমি নিউজটা দিয়েছিলাম যে সমন্বয়ক হান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা, অবরুদ্ধ করে কোনো রুমের মধ্যে তাকে মারধর করা হয়েছে। তো ওসি সাহেব বলছিলেন যে কোনো রকম অভিযোগ আসে নাই, মামলা হয় না। তখনই বলছিলাম যে ডালের মধ্যে কি কিছু কালা আছে, এখন তো দেখি পুরাটাই কালা। সমন্বয়ক রাফির গ্রুপের হাতে অপদস্থ হয়েছে সমন্বয়ক রাসেলের গ্রুপ, ইভেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রথমে যে ফুটেজটা দেখছেন এটা সংবাদ সম্মেলনের একটা দৃশ্য। রাফির উদ্দেশ্যে ছাত্ররা বলছিল যে চাঁদাবাজের আস্তানা এখানে আর রাখবো না টাইপের কিছু স্লোগান দিচ্ছিল। আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে একটা চরিত্র জানি ঢুকে গেছে, যেটা আগেও ছিল জামাত ইস্যুতে। যাই হয়তো একটু দাঁড়িয়ার টুপি থাকলেই জামাত শিবির, আর এখন দুই সমন্বয় গ্রুপের পোলাপাইন মারামারি করছে, একে অন্যরে মারছে, মানে এখানে হাতাহাতি হয়েছে। কয়েকটা পত্রিকা ঢালাওভাবে বইলাই দিল যে ছাত্রলীগের ডট গ্যাংয়ের কর্মকাণ্ড। তো ছাত্রলীগের কি ফাঁসাইতে গেছিলেন নাকি, মানে বিষয়টা বুঝলাম না। গণমাধ্যমের এইরকম অবস্থান থেকে বের হতে হবে। ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন, কিন্তু এখন ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে একটা ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে। এই জিনিসগুলোতে হচ্ছে কি, প্রকৃত যারা অপরাধী তারা আড়াল হয়ে যাচ্ছে। দর্শক, গতকালকের যে ঘটনা চট্টগ্রামে, আমরা সারা বাংলাদেশের মধ্যে খুবই শকড হয়েছি। তালাত মাহমুদ রাফি আপনারা জানেন, আর আরেকজন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তাদের মধ্যে দুইটা গ্রুপিং আছে। ওই দুইটা গ্রুপিং এর মধ্যেই গতকালকে এই হাতাহাতি, অবরুদ্ধ করার ঘটনা এগুলা ঘটছে। আর যে হামলার অভিযোগ, রাফির গ্রুপের পোলাপাইন বলতেছে মাসুদরে মারছে কোথায় আর রাসেল রেবা মারছে কোথায়। এদের ছবিটা দেখা কি মনে হয় এদের পাঞ্জাবি টানা টানা ছিঁড়ছে। এর মধ্যে একজন আবার পাঞ্জাবি ছিঁড়াটিরা অবস্থায় তিনি সেখানে বক্তব্য দিচ্ছিলেন সংবাদ সম্মেলনে। আবার বাকিরা বলতেছিল তুমি যখন ওই ছবি তুলছো তখন তো তোমার পাঞ্জাবি ছিঁড়া ছিল না, এখন পাঞ্জাবিটা কই থেকে ছিঁড়ছে। মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি, কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যেই মারামারি কামড়াকামড়িতে লিপ্ত হয়ে গেছে। নতুন পানিতে হঠাৎ করে পড়লে যেটা হয়, কারণ সবখানে কিন্তু ক্ষমতা কানেক্টেড। আর এরা একদম অর্ডিনারি ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, বাবা অনেক কষ্ট করে শহরে পাঠাইছে, ইউনিভার্সিটিতে পাঠাইছে পড়াশোনার জন্য। হঠাৎ করে যে সমন্বয়ক হইয়া ধরেন যে একটা পাওয়ার শরীরের মধ্যে ভাবটা দৌড়াদৌড়ি করে, এখান থেকে আপনি দেখেন গেল কয়েকটা দিনে কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, এদেরকে মানে রুমের মধ্যে আটকা পিটানো হচ্ছে। ওয়াই? এই দৃশ্য দেখার পর যারা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিয়েছে ওই পরিবারগুলোর কাছে কি মনে হয়, যারা এরা কারা, আর এদের চরিত্র কেন এমন? যারা আহত অবস্থায় আছে এরা বলতেছে এরা কারা? মানে এরা তো কোনো নির্দিষ্ট টিম হিসাবে কাজ করে, যার জায়গা থেকে ভূমিকা রাখছে, সারা বাংলাদেশের মানুষ ভূমিকা রাখছে সরকার পতনের জন্য। এখন এরা কই থেকে উইরা এসে জুইরা বসে এক একজন এটা সেটা কমিটি দখল নিয়ে, এগুলো কিন্তু পাবলিক এরকমই বলছে। আমরা দেখছি যে যিনি একজন অভিযোগকারী রাসেল বলছেন যে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে নগরের বিভিন্ন জায়গায় তারা যখন এই প্রোগ্রাম করছিলেন তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সাথে দুর্ব্যবহার করেন। রিজাউর রহমানের সঙ্গে ডট গ্যাংয়ের নেতা সাদিক আরমান সহ অনেকেই ছিলেন। এক পর্যায়ে খান তালাত মাহমুদ রাফি, রিজাউর, সাদিক আরমানের নেতৃত্বে আমাদেরকে অবরুদ্ধ করা হয়, 1 ঘন্টা অবরুদ্ধ করা হয়, মারধর করা হয়, 7 জন আহত। আর এক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করেছে তারা, এই ঘটনার বিচার চান। বিষয়টা বুঝতে পারছি। এখন রাসেলের যে বক্তব্য, রাফির আমাদের কাছে যতটা নর্মাল মনে হয়, তার যে এরকম সাঙ্গপাঙ্গ আছে রাসেলের বক্তব্য অনুযায়ী তারা তো সন্ত্রাসী কাজে হামলা চালাইছে। তাহলে ছাত্রলীগের সাথে কি আর পার্থক্য হচ্ছে? আস্তে আস্তে একীভূত হয়ে যাচ্ছে। মানে এই বিষয়গুলো আমাদের খুবই খারাপ লাগে দেখলে। বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনের বক্তব্য দিচ্ছে চট্টগ্রাম জেলার সমন্বয়ক তানভীর শরীফ। এই নামটার মধ্যে এখন মানুষের একটু কেমন জানি ফিল সম্ভবত হচ্ছে, আমরা কমেন্ট দেখলে দেখি। তিনি বলছেন যে তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, শরীরে যে অংশে গুলি লেগেছিল ঠিক সেইখানেই আজকে আঘাত করা হয়েছে। সংবাদ সম্মেলনে হট্টগোল হয়েছে। এরপরে আমরা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল তিনি সংবাদ সম্মেলন করার সময় প্রেস ক্লাবে এসে হাজির হন খান তালাত মাহমুদ রাফি এবং রিজাউর রহমান। এই সময় রাফির সামনে এক ছেলে যেমনি গেছে মনে হচ্ছে চোখ টুক তুলে ফেলবে, আপনি দেখছেন অ্যাপিয়ারেন্স। আরেকজন বারবার এরকম চুলে হাত দিচ্ছিল, চোখে একটা হাসির ডিমের মতন। ভাই তোমরা ছাত্র হয়ে যদি ঠিক এরকম
ভূমিকা দেখাও, তো ছাত্রলীগ ছাত্রদল তাদের নিয়ে সমালোচনা করা, গুন্ডামি চাঁদাবাজি, তোমাদের ঘটনায় থানায় মামলা হয় না, পুলিশ অ্যাকশনে যাচ্ছে না, মানুষ দেখতেছে হাসপাতালে তোমাদেরকে মাইরা তোমরাই শোয়াই দিচ্ছ, আবার বলতেছো না না আমাদের মধ্যে এরকম কিছু হয় নাই। তো এখানে কি হচ্ছে আসলে? আমরা দেখছি যে রাফি এবং রিজাউর যাওয়ার এক পর্যায়ে, মানে রাফি খানতালাত রাফি, ওই যে কয়েকদিন আগে 32 কোটি টাকার ইস্যুটা আসছিল, যদি এটা ভুয়া হিসেবে দাবি করা হয়েছিল বা পরে আমরা দেখলাম, তো হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না, তারা কনফারেন্স হল ত্যাগ করেন। এই সময় রাফি সাংবাদিকদের সাথে কথা বলা শুরু করেন, তবে তার শেষ কথার স্লোগান দিয়ে একাধিক নেতাকর্মী রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এখন এই দৃশ্য আমরা কি দেখতে চেয়েছিলাম? আচ্ছা, তিনি প্রথম আলোকে বলছেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, রাফির পোলাপেনের সাথে তাদেরকে মারছে। আর আপনার রাসেলের বক্তব্য নিয়ে এখন রাফির বক্তব্য হচ্ছে, আলোচনা করার সময় আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, আর বাইরে কিছু হয়নি, কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি, সবই মিথ্যা। পরবর্তী সময় আমরা কি করবো তা নিয়ে আলোচনার সময় সামান্য বাকবিতণ্ডা হয়। রিজাউর হামলার পাল্টা অভিযোগ করেছেন, তিনি বলছেন যে কাউকে অবরুদ্ধ করার উল্টে আমাদের 4 জনকে মারধর করা হয়েছে। তাহলে এই সমন্বয়করা কি মিথ্যা কথা শুরু করছে একজনের ফাঁসানোর জন্য? আবার ছাত্রলীগের নাম পত্রিকাগুলো কোথা থেকে আসে? তবে এই খেলায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ একটু দৌড়ে আগানো। আমি খেয়াল করলাম যে কালের কণ্ঠ একটু দৌড়ে যে কোনো কিছুতে ছাত্রলীগ আওয়ামী লীগ মানে জোড়া দিয়ে দিচ্ছে। ভাই একটু ইনভেস্টিগেশন ভালো করে করা উচিত। আর এই মুহূর্তে বাংলাদেশে যাই হচ্ছে, ওই যে ঘুরাফিরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বা এখন কিছু কিছু জায়গায় যুবদল, ছাত্রদল, এখানে কানেক্টিভিটিটা হচ্ছে। তো ছাত্রদের এইসব দৃশ্য দেখলে কি নিয়ে তোমরা মারামারি করছো? মানে কিসের ক্ষমতা এখানে আছে? কি আছে? টাকা পয়সা মোহ কি তাহলে সত্যি এখানে আছে? এই যে বিভিন্ন জায়গায় আমরা শুনি যে সমন্বয়কদের পরিচয় দিয়ে নামে বেনামে চাঁদাবাজি হয়, যদি এখন পর্যন্ত কোনো প্রমাণিত না, তাহলে কিসের জন্য তোমরা একান্নের গায়ের উপর হাত তুলতেছো, ক্ষমতা নিয়ে এরকম ভাগাভাগি কামড়াকামড়ি করতেছো? ওয়াই? তোমরা আন্দোলনটাকে একটা জায়গা থেকে লিড করছো, সবাই যার যার ভূমিকা রাখছে, তোমরা ফোকাসে আসছো, ভালো কথা। মানুষের কাছে তোমাদের অবস্থানটা ধরে রাখো। তোমরা এখন গ্রুপিং শুরু করছো, পিটাচ্ছ, মারতেছো, হাসপাতাল পাঠিয়ে দিচ্ছ, কিসের মোহে, কিসের লোভে একজন আরেকজনের উপরে এভাবে ঝাঁপাই পড়তেছো? গণমাধ্যমে নিউজ আসতেছে, ফুটেজ আসতেছে, তোমরা বলতেছো না শুধু একটু। যাই হোক, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে দেখো, যে কোনো কিছু অর্জন করা সোজা, সেটাকে রক্ষা করা খুবই কঠিন। কয় মাস হলো? 6 মাস। তোমাদের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপের পিটাইয়া হাসপাতাল পাঠিয়ে দিচ্ছ, জায়গায় জায়গায় কমিটি নিয়ে মারামারি করতেছো, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ওয়াই? এগুলোর জন্য তোমাদেরকে মানুষ নেতৃত্ব দিছে? তোমাদেরকে দেয় নাই, তোমরা নিজেরা নিজেরা কমিটি করে নেতৃত্ব নিচ্ছ এখন। তো নিয়ে তোমরা এগুলা করবা? যারা এই যে 30,000 আহত হইলো, এদেরকে নিয়ে বাবা তোমরা কথা বলো, চিকিৎসার জন্য করো। এক একজন এক এক জায়গায় রাজনৈতিক এজেন্ডা, পোলাপাইনগুলো হাসপাতালে কাতরাচ্ছে, খবর নাই। যে ফ্যামিলিগুলো মারা গেছে এদের নামগুলো ঠিকমতো লিস্টেড হয় নাই, অনেকের মর্গের মধ্যে 6টা লাশ পড়ে রয়েছে, কার লাশ কোথায় এগুলার খবর নাই। গ্রুপিং, ক্ষমতা, ভাই তোমাদের মধ্যে তাহলে আসলে কি ভর করছে? কি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। দেশে এক অসাধারণ বিপ্লব সাধিত হয়েছে, এটি যারা দাবি করেন সেই বিপ্লবীরা, যে সেই ছাত্র সমন্বয়করা এখন টু শব্দটি উচ্চারণ করে না। যখন সাধারণ মানুষের পকেট থেকে সেই কথিত বিপ্লবের পর সরকার হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কেটে নেয় শুল্ক আরোপের নামে, তখন তারা টু শব্দটি উচ্চারণ করে না। তারা আছে বড় বড় কাজ নিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলতে তারা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তারা সংবিধানের কবর রচনা করতে চায়, তারা ইতিহাস নিজেদের মতো করে লিখতে চায়। যখন বিদ্যুতের দাম আওয়ামী লীগ সরকার বাড়িয়েছিল, ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেছিল, এই নিয়ে টু শব্দটি উচ্চারণ করা যাবে, তখন আমাদের মধ্যে সাধারণ মানুষরা প্রতিবাদ জানিয়েছিল এবং সরকারের প্রতিটি কাজের প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই বিপ্লবীরা এখন আর কোনো কিছুতেই কিছু বলে না। তারা আছে নতুন রাজনৈতিক দল নিয়ে, এবং যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানান ধরনের বিতর্ক, ঠিক সেই মুহূর্তে তারা বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন তারা এই দাবি তুলছে সেগুলো আমরা ভালো করে বুঝি। যখন চালের দাম আমাদের ভরা মৌসুমেও 8 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়ে, তখন তারা মুখে কুলুপ এঁটে থাকে। কি বিপ্লবটা না তারা সাধিত করছে। সরকারের প্রথম 5 মাসে, অর্থবছরের প্রথম 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা, এবং এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কী করলো? সোজা সাপটা পথ অবলম্বন করলো। সব কিছু চাপিয়ে দিতে তো মানুষের মাথায় সব কিছু চাপিয়ে দিতে তার কোনো কৈফিয়ত দিতে হয় না। মানুষ এক এক করে যে প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদের সম্মিলিত রূপও সরকার দেখতে পায় না বা গায়ে মাখতে চায় না, তার আরও একটি প্রমাণ আমরা এই কথিত বিপ্লবী সরকারের মধ্যে থেকে পাচ্ছি। যেহেতু 42,000 কোটি টাকা ঘাটতি, এই 42,000 কোটি টাকা কেন ঘাটতি দাঁড়িয়েছে সেটাও নিশ্চয়ই যৌক্তিক কারণ রয়েছে। জুলাই আগস্ট মিলে যে একটি অস্থির বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, তার মধ্যে দিয়ে নিশ্চয়ই খুব স্বাভাবিক গতিতে রাজস্ব আদায় বাড়েনি। কিন্তু রাজস্ব আদায় যে বাড়েনি, তার ঘাটতি পূরণের জন্য কি সরাসরি মানুষের পকেটে হাত দিতে হবে? বিকল্প কোনো পথ নেই। অর্থ উপদেষ্টা আগে এনবিআর বলেছিল যে যখন এই ভ্যাট আরোপ করা হয়, তখন এনবিআর থেকে বলা হয়েছিল যে মূল্যস্ফীতিতে চাপ পড়বে না। আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি নিজেও এই একই সুরে সুর মিলিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটা সাধারণ মানুষের উপর কোনো চাপ পড়বে না। কিন্তু এই অর্থনীতিবিদ আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করতেন এবং বলতেন যে কর আদায়ের ক্ষেত্রে সক্ষমতা এবং ফাঁকির বিষয়টি সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি জোরালো প্রশ্ন তুলতেন, কিন্তু এখন সব ভুলে গেছেন। আচ্ছা, কী কী পণ্যের দাম বাড়ানো হলো আমরা নিশ্চয়ই জানি সবাই, যেমন ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেটের উপরে ভ্যাট আরোপ, টিস্যু, রান্নার গ্যাস, পোশাক, রেস্তোরাঁ, খাবার। বলা যে হচ্ছে যে মানুষের উপর কোনো চাপ পড়বে না, এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে তো মানুষ জড়িত, সাধারণ মানুষ জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে বেশি। কিন্তু
আমরা অবাকভাবে লক্ষ্য করলাম যে সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে, খোদ অর্থ উপদেষ্টা, তারা সবাই বলতে লাগলেন যে মানুষের উপরে চাপ পড়বে না। একেবারে যে প্রতারক রাজনৈতিক সরকারগুলো যেভাবে কথা বলে ঠিক একইভাবে এটাই কি বিপ্লবী সরকারের রূপ? যদিও বিপ্লবী সরকার বলে কয়ে গঠন করা হয়নি, তারপরেও তো যেই ছাত্র সমন্বয়করা বা যেই কথিত বিপ্লবীরা দাবি করেন যে 5ই আগস্ট বিপ্লব সাধিত হয়েছে, তাহলে 5ই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে তার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেটি ফর্মাল বা ইনফর্মালি বিপ্লবী সরকার, এই তার রূপ। বড় অদ্ভুত এই বাংলাদেশ। সিন্ডিকেট ভাঙতে পারবে না। এর আগে আপনাদেরকে আমি জানিয়েছি সিন্ডিকেট কি, এটা নাকি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বুঝেন না, নিজের মুখে তিনি উচ্চারণ করেছেন যে আমি সিন্ডিকেট বুঝি না, আমি চাই একটা নতুন বাংলাদেশ গড়তে। সিন্ডিকেট বুঝবেন না, আপনি বিশ্বসেরা অর্থনীতিবিদ, আপনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, আর এগুলো না বুঝেই আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। ভাওতাবাজির একটা সীমা আছে। তো আমরা সিন্ডিকেট নিয়ে এই যে কথিত ছাত্র সমন্বয়করা, আমি অবশ্যই কথিত বলছি, এখন বলতে বাধ্য হচ্ছি, তারা কোনো কথা বলে না। তারা কিছু হলেই জড়ো হয়ে যায়, তারা একটা মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণ দাবি করে এবং সেটি সরকার মেনে নেয়, এরকম আরও অনেক বিষয়। কিন্তু এক্ষেত্রে তারা আর ওই ধরনের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারছে না। মাঝে মধ্যে দু একটা যে ছাড়ে, এগুলো যে একেবারে মানুষ দেখানো, সেগুলো আমরা বুঝি। সয়াবিন তেলের দাম বাড়লো, মানে সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, কোথায় সয়াবিন তেল উধাও? আমি তো পাচ্ছি, আমার এলাকার দোকানে পাওয়া যাচ্ছে। ওনার এলাকার দোকান যে পুরো বাংলাদেশ নয় সেটা তিনি বুঝেন না। আর আদৌ তার দোকানে পাওয়া যাচ্ছে কিনা, তিনি যে মিথ্যা দাবি করছেন সেটাও তো কে জানে। কি অদ্ভুতভাবে আমরা দেখলাম, যখন সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হলো, আবার সয়াবিন তেলের সয়লাভ হয়ে গেল, বাংলাদেশ বাজার সয়লাভ হয়ে গেল। এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এই কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের বিপ্লবীরা কোনো কথা বলে না। বলছিলাম যে সোজা সাপটা পথে সরকার বাজেট ঘাটতি মেটানোর জন্য, IMF এর চাপে বা বাজেট ঘাটতি মেটানোর জন্য এই পথটি অবলম্বন করলো। বিভিন্ন পণ্যের উপরে ট্যাক্স, মানে ভ্যাট বাড়িয়ে দিল 15% পর্যন্ত। অন্য কোনো পথ ছিল না। এটা আমার কথা নয়, অর্থনীতিবিদরা বলছে যে বিকল্প পথ তো ছিল। বাজেটের বার্ষিক উন্নয়ন যে কর্মসূচি ADP, সেখান থেকে তো যে অপচয়মূলক বিভিন্ন ধরনের প্রকল্প আছে সেগুলো কাটছাট করা যেতে পারতো। অথবা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যেগুলো বিভিন্ন প্রকল্প রয়েছে এই মুহূর্তে না হলেও হয়, সেগুলো বাদ দিতে পারতো। কেন সেগুলো বাদ দিচ্ছে না? কেন মানুষের উপর এইভাবে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? ওই যে সহজ কথা বললাম, মানুষের প্রতিবাদগুলো তাদের গায়ে মাখে না, গায়ে মাখবে। যেমন গায়ে মাখতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা, এরকমটা হলে প্রতিটি সময় তো দেখি যে সরকারগুলো গায়ে মাখতে বাধ্য হয়। এবং ব্যবসায়ীরা বলছেন যে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার নতুন করে বিদ্যুতের দাম বাড়াবেন, এটা যদি আগেই ঘোষণা দিয়ে একটা ফাঁদে পড়ে গেছে সরকার নিজেই, নাহলে হয়তো বিদ্যুতের দাম বাড়াতো, গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করবে। এবং গ্যাসের দাম বাড়লে সব ধরনের উৎপাদনমূলক যে পণ্যগুলো তার ব্যয় বেড়ে যাবে, সেগুলো মানুষের কাছে গিয়ে পড়বে। ব্যবসায়ী বলছেন আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এই মুহূর্তে প্রয়োজন নেই, আমাদেরকে বিদ্যুৎ দিন, আমাদেরকে গ্যাস দিন, আমরা উৎপাদিত পণ্য মাথায় নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো। একেবারে অযৌক্তিক কিছু বলেননি। আগে তো উৎপাদন হতে হবে, তারপর তো মানুষের কাছে পণ্য সরবরাহ। উৎপাদনে যদি না থাকে তাহলে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট দিয়ে কী হবে? এই সেই গতানুগতিক চিন্তাভাবনা। কত সহজে মানুষের উপর চালানো নিষ্পেষণগুলো আরও বাড়িয়ে তোলা যায়, মানুষের অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, মানুষের জীবনে কতটা নাভিশ্বাস ওঠানো যায় পরোক্ষভাবে, সেই বিষয়গুলোই সরকার হাতে নেয় এবং এই সরকারও তাই করছে। ভয়ঙ্কর অদ্ভুত এক সরকার বর্তমানে আমাদের সামনে উপস্থিত হয়ে আছে। জবাবদিহিতা কার কাছে? তারা যেমন এটি করার প্রয়োজন মনে করে না, আমরা জানি না যে তাদের জবাবদিহিতা কার কাছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাই, বিশেষ করে সমন্বয়কদের নিয়ে। সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে, নিজেদের মধ্যে ওকে চরম ফাটল ধরেছে এবং সেই ফাটল শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তাদের যে লক্ষ্য, রাজনৈতিক দল করবে, সংসদ নির্বাচন করবে, সরকার গঠন করবে, সরকার গঠন না করতে পারলেও প্রধান বিরোধী দল হবে, সেগুলো কতদূর যাচ্ছে নাকি সেগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে যাচ্ছে, সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের কথা। সমন্বয়ক শব্দটা এখন বাংলাদেশে অধিক সমালোচিত একটা শব্দ এবং সমন্বয়ক শব্দটা ট্রলের শব্দে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে। সমন্বয়ক সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, সমন্বয়ক সেজে ডিআইজি অফিসে গিয়ে হুমকি ধামকি দেয়া, সমন্বয়ক সেজে টেলিভিশন চ্যানেলে গিয়ে হুমকি দিয়ে লিস্ট ধরিয়ে দেয়া যে এদের চাকরি রাখা যাবে না, চাকরি রাখলে খবর আছে। এই যে একের পর এক ধরনের বিশিষ্ট সাংবাদিক ঠিকানায়, যিনি খালিদ মহিউদ্দিন রয়েছেন, আমেরিকা থেকে প্রচারিত হয় ঠিকানা, সেই ঠিকানায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে বলেই ফেলেছিলেন তিনি যে আপনারা আসলে কি করছেন, মাস্তানি। এই যে শব্দটা, একজন সাংবাদিক কখন এতটা ক্ষিপ্ত হয়ে যান সেটা খুব সহজেই বোঝা যায়। সেই সব কর্মকাণ্ডের ভিড়ে নিজেদের মধ্যেই যদি আস্থাহীনতা তৈরি হয়, নিজেরা যদি মারামারি কাণ্ড ঘটায়, তাহলে পরিণতিটা কোন দিকে যাবে সেটা একটা বড় ঘটনা। গতকালকে আমরা চট্টগ্রামে দেখলাম সমন্বয়কদের 2 গ্রুপে মারামারি এবং মারামারির ফলে 3 জন হাসপাতালে।
এরকম ঘটনা ঘটেছে সমন্বয়কদের মধ্যে, এবং সেই সমন্বয়কদের মধ্যে মারামারির ঘটনার এক পক্ষে আলোচিত সমালোচিত সেই সমন্বয়ক রাফি রয়েছে, যার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে দেখা, মানে ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নেওয়া উচিত, তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, এরকম লেখালেখি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই দেখি। চট্টগ্রামে দুই গ্রুপ যখন মারামারি করলো, মারামারি শেষে আবার সংবাদ সম্মেলন হলো, সেই সংবাদ সম্মেলনে আবার মারামারি হওয়ার উপক্রম তৈরি হলো। রাফিকে আরেকজন সমন্বয়ক তেড়ে গেলেন, তাকে মারতে গেলেন, তাকে ঠেকানো হলো, তীব্রভাবে খুবই কটুভাবে তাকে গালাগালি করা হলো। সমন্বয়ক রাফিকে, চট্টগ্রামের সমন্বয়ক এবং কেন্দ্রীয় তিনি বেশ প্রভাবশালী সমন্বয়ক। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি হিরো বনে গিয়েছিলেন বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, রাস্তায় দাঁড়িয়ে একা মিছিল করার কারণে। সেই রাফির দিকে তেড়ে যেতে দেখলাম আমরা এক যুবককে, এবং তাকে মারতে উদ্যত হতেও দেখলাম। সংবাদ সম্মেলনে সেই মারামারির ঘটনা, 3 জন হাসপাতালে গেল, এক গ্রুপের 3 জন হাসপাতালে গেল, 7 জনকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। তারপরে একটা গ্যাং এসে, সমন্বয়কদের আরেকটা গ্যাং এসে তাদেরকে মারধর করার ফলে 3 জন হাসপাতালে যায়, এবং হাসপাতালে যাওয়ার পরে আবার তারা সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনেও হট্টগোল হয়। সেই সংবাদ সম্মেলনে যারা মেরেছে তাদেরকে কিশোর গ্যাং, ডট গ্যাং হিসেবে আখ্যায়িত করা হলো। এই যে কিশোর গ্যাং, ডট গ্যাং, তাহলে সমন্বয়কদের মধ্যেও কি কিশোর গ্যাং, ডট গ্যাং রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। সেখানে ছাত্র দলের প্রশংসা করা হলো, যে ছাত্র দলকে সবসময় সমালোচনা করা হয়, সেই ছাত্র দলের সহায়তাতেই তারা বেঁচে উঠেছে, এরকম প্রশংসাও শুনেছে। এবং এই সমন্বয়ক এক পক্ষ যারা আক্রমণ করেছে তাদেরকে ছাত্রলীগের দোসর হিসেবে বলা হয়। ওই কমন কথা যে তারা ছাত্রলীগ হিসেবে ফিরে এসেছে, ছাত্রলীগের দোসর, এবং এমন কথাও বলা হয় তাদেরকে নাকি 5 আগস্টের আগে দেখা যায়নি। দুই পক্ষ মারামারি করলো, মারামারি করে আবার সংবাদ সেটা মারামারি করে সেটা নিজেদের সম্মানার্থেই যখন ধামাচাপা দেওয়া উচিত সেটা না দিয়ে সংবাদ সম্মেলন করা হলো, এক পক্ষ আর এক পক্ষের বিপক্ষে সংবাদ সম্মেলন করলো, এবং সংবাদ সম্মেলনের এক পর্যায়ে যারা মেরেছে তাদেরকে ছাত্রলীগ বলে আখ্যায়িত করা হলো। এই যে অবস্থা, মানে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা, সেই চেষ্টা সমন্বয়কদের আরও বেশি সমালোচিত করে তুলছে। নিজেদের মধ্যে ঐক্যে ফাটল ধরছে, নানা ইস্যুতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে নানাভাবে। এরকমটা যখন হচ্ছে, তখন আমরা আসলে কি দেখতে পাবো ভবিষ্যতে? তাদের লক্ষ্য বাস্তবায়ন আদতেও হবে কিনা? তারা যে কোনো ইস্যুতে কথায় কথায় ছাত্রলীগ, আওয়ামী লীগ বলে ফেলছে, সেটা যে তাদের হিতে বিপরীত হয়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পারছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে বোধহয় দাঁড়াচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় সমন্বয়করা দুই গ্রুপে মারামারি করলো, যেটা গতকালকে টক অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছিল, সেটাকে ছাত্রলীগ আখ্যা দেয়া? সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের উপর কেন বারবার হামলা হচ্ছে, সমন্বয়করা কেন বারবার হামলার শিকার হচ্ছেন, তারা নিজেদের মধ্যে কেন সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা ইতিমধ্যে ভিডিও ক্লিপের সমস্ত কিছু তথ্য দেখে ফেলেছেন। সমন্বয়কদের উপর কারা হামলা করেছে, কেন হামলা হয়েছে, কিসের জন্য হামলা হলো। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন সমন্বয়কদের বিরুদ্ধে। হয়তো সমন্বয়কদের কপালে বিপদই আছে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।